তো ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 3 এর চ্যাপ্টার 6 বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক অর্থাৎ ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন। তাহলে আগে তোমাদেরকে বুঝতে হবে যে ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন যে চ্যাপ্টারটি আছে তাহলে কোন ধরনের অপেক্ষককে অর্থাৎ কোন ধরনের ফাংশনকে আমরা ইনক্রিজিং বলবো অর্থাৎ বর্ধিষ্ণু বলবো এবং কোন ধরনের অপেক্ষককে আমরা ডিক্রিজিং বলবো অর্থাৎ ক্ষয়িষ্ণু বলবো। আগে সেই ধারণাটা তোমাদের থাকা খুব দরকার। চলো তাহলে একটি গ্রাফের মাধ্যমে তোমাদেরকে বোঝায় যে কোন ধরনের অপেক্ষক ইনক্রিজিং আর কোন ধরনের অপেক্ষক ডিক্রিজিং। তো ধরো y ইকুয়ালস টু একটা fx অপেক্ষক আছে, y ইকুয়ালস টু fx অপেক্ষক, যেটি y ইকুয়ালস টু fx অপেক্ষক যা ক্লোজ ইন্টারভ্যাল ab অন্তরালে সংজ্ঞাত। ক্লোজ ইন্টারভ্যাল এবি অন্তরালে, এই যে ক্লোজ, এই দেখো এখানে হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এই যে ক্লোজ ইন্টারভ্যাল এবি অন্তরালে সংজ্ঞাত। এবারে তোমাদের যে আছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ব্যাপারটা দেখো, এই যে অপেক্ষকটা ওয়াই ইকুয়ালস টু এফ অপেক্ষক এক্স ইকুয়ালস টু এ থেকে যখন বিতে দিকে যাচ্ছে তখন ক্রমশ দেখো গ্রাফটা উপর দিকে উঠছে, অর্থাৎ আমাদের যে এক্সিস আছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো এই যে ওয়াই প্রাইম, এই যে কোটিগুলো আছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু এতে এফ এর মান কত, মানে এফ এক্স এর মান হচ্ছে এফ এ, আর এক্স ইকুয়ালস টু বিতে তোমার এফ এক্স এর মান কত এফ বি। লক্ষ্য করে দেখো এফ এর থেকে এফ বির দৈর্ঘ্য বড়, তার মানে এটি একটি মানে ইনক্রিজিং মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। এবারে হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট ধরো সি ধরে নিলাম এই ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে, তাহলে এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, অর্থাৎ এই যে এ আর বি এর মধ্যবর্তী একটা পয়েন্ট কি ধরে নিলাম না সি ধরে নিলাম, সি এক্স নয় সি। এই ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে একটা পয়েন্ট ধরে নিলাম সি, অর্থাৎ এ লেস দ্যান সি লেস দ্যান বি একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার সি যে পয়েন্টটা আমরা নিলাম সি পয়েন্টে এফ এক্সটা ইনক্রিজিং হবে, মানে সি এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফ এক্স অপেক্ষক ইনক্রিজিং হবে যদি, কখন ইনক্রিজিং হবে, যদি সি এর দেখো এই যে সি পয়েন্টের সি এর বাঁদিক, মানে বাঁদিক থেকে যদি ডান দিকের দিকে যাই আমরা, সি এর বাঁদিক থেকে ডান দিকে যদি যাই তাহলে কি হবে এফ এক্স এর মানটা বৃদ্ধি পাবে। কেমন হবে, সি এর দেখো সি পয়েন্টের বাঁদিকে থেকে যদি ডান দিকে যায় তার মানে একটা খুব ক্ষুদ্রতম ধনাত্মক রাশি যদি তোমরা ডেল্টা ধরো, ডেল্টা গ্রেটার দ্যান 0 হুইচ ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, যেটা হচ্ছে খুবই ক্ষুদ্রতম মান। তাহলে দেখো তাহলে কি হচ্ছে এক্স মানে বিলংস টু সি মাইনাস ডেল্টা টু সি, অর্থাৎ সি এর এক্স এর মানটা দেখো সি মাইনাস ডেল্টা টু সি একটা ইন্টারভ্যাল, এই যে সি মাইনাস ডেল্টা থেকে সি এর পর্যন্ত একটা এই যে ইন্টারভ্যালটা আছে সি মাইনাস ডেল্টা থেকে সি এর ভিতরে যে ইন্টারভ্যাল আছে সেখানে আমরা যদি একটা এক্স পয়েন্ট নিই তাহলে কি হচ্ছে সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি। তাহলে মোনোটোনিক ইনক্রিজিং এখানে বলা হবে যদি এফ এক্স, এই যে যদি এফ এক্স ইজ লেস দ্যান এফ সি হয়, এফ এক্স ইজ লেস দ্যান এফ সি হয়, লেস দ্যান ইকুয়ালস টু এফ সি, অর্থাৎ এফ এক্স এর মানটা এফ সির সমান অথবা ছোট হয়। আর ডান দিকের যে ইন্টারভ্যালটা আছে অর্থাৎ এই যে সি থেকে সি প্লাস ডেল্টা যদি একটা ইন্টারভ্যাল নিই, অর্থাৎ এক্সটা যদি সি থেকে সি প্লাস ডেল্টা যে ইন্টারভ্যালটা আছে এই রেঞ্জের মধ্যে যদি এক্সটা থাকে, অর্থাৎ সি লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা যদি থাকে, ইমপ্লাই এফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ সি। বোঝা গেল? অর্থাৎ বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব সেই যে ইন্টারভ্যালটা আছে ছোট্ট একটা ইন্টারভ্যাল, তখন কি হয়ে যাচ্ছে এফ এক্স, এই ইন্টারভ্যালের মধ্যে যদি এফ এক্সটা নাও
এই যে এক্স ভ্যালু, তাহলে দেখো এটা তো এফ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু। এফ এক্সটা এফসি কি হচ্ছে, এফসির থেকে ছোট বা সমান হবে। আর ডান দিক থেকে যে ইন্টারভেলটা, ডান দিকে যে ইন্টারভেল একটা আছে, এই যে ইন্টারভেল সি থেকে সি প্লাস ডেল্টা, তার ভিতরে যদি একটা এক্স পয়েন্ট নাও, তাহলে দেখো এই যে এফ এক্সের মানটা কি হয়ে যাচ্ছে, এফসির থেকে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে বলবো যে সি পয়েন্টে কি হবে না, এটি ক্রমবর্ধমান অর্থাৎ বর্ধিষ্ণু, ইনক্রিজিং ফাংশন। তাহলে সি বিন্দুতে একটি বর্ধিষ্ণু অপেক্ষক আমরা বলবো, যদি হয় আর কি। তাহলে কি বলবো, তাহলে আমরা কি বলবো না, এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফ এক্স অপেক্ষক বর্ধিষ্ণু। সিমিলারলি ক্ষয়িষ্ণুর ক্ষেত্রেও একই হবে। ক্ষয়িষ্ণুর, এটা হচ্ছে বর্ধিষ্ণুর ক্ষেত্রে হলো, মানে তোমাকে একটা পয়েন্টের বর্ধিষ্ণু তখনই হবে যদি পয়েন্টের আসে একটা ইন্টারভাল নিয়ে নাও, সেই ইন্টারভালের বাঁদিকে থেকে ডান দিকে যখন যাচ্ছ, বাঁদিক থেকে যখন ডান দিকে যাচ্ছ, তখন সি মাইনাস ডেল্টা টু সি, তাহলে সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি এর জন্য এফ এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু এফ সি হবে। আর ডান দিকে যখন হবে কি না, সি লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা, সেক্ষেত্রে এফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ সি হবে। মানে ডান দিকের ইন্টারভেলে যদি এফ এক্স নাও, একটা এক্স বিন্দু নাও, তখন এফ সির থেকে সেটা বড় হয়ে যাবে। বাঁ দিকে যদি এক্স নাও, তখন এফ সির থেকে ছোট, আর সিম্পল ব্যাপার। আর ডান দিকে যদি এক্স নাও, সেটা এফ সির থেকে বড় হবে। এটি হচ্ছে তোমাদের বর্ধিষ্ণু অপেক্ষকের শর্ত। মানে একটা পয়েন্ট থাকবে যার বাঁ দিকে হচ্ছে এক্স নিলে এফ এক্স এর মানটা এফ সির থেকে ছোট হবে, আর ডান দিকে নিলে এফ এক্স এর মানটা এফ সির থেকে বড় হবে। ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে উল্টোটা হবে, মানে ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে কি হবে, তোমার বাঁ দিকে এফ এক্স এর মানটা এফ সির থেকে বড় হবে, আর ডান দিকে ছোট হবে। এই হচ্ছে জিনিস। এবারে যদি তোমরা ক্ষয়িষ্ণুটাও কনসিডার করো, আগে গ্রাফটা বোঝো। ক্ষয়িষ্ণু অপেক্ষক যদি কনসিডার করো, তো ক্ষয়িষ্ণু অপেক্ষক কি হবে না, ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে ধরো এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক, এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু হবে, মানে ডিক্রিজিং হবে আর কি, ক্ষয়িষ্ণু হবে। তা কখন ক্ষয়িষ্ণু হবে সেটি গ্রাফিক্যালি যদি দেখো, সংজ্ঞার অঞ্চল ধরো ক্লোজ ইন্টারভ্যাল এবি হচ্ছে তোমার সংজ্ঞার অঞ্চল, ক্লোজ ইন্টারভ্যাল এবি। এবার গ্রাফিক্যালি যদি তোমরা দেখো, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে 0। এবার কি ক্ষয়িষ্ণু হচ্ছে, মানে ওটা কি নিচে থেকে ওপর দিকে উঠছিল, এবার এটা ওপর থেকে নিচের দিকে নামবে। তাহলে এটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু এ, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি, অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যাল এবি ইন্টারভ্যালে এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক। এবার লক্ষ্য করে দেখো, এই অপেক্ষকটা ধরো তোমাকে বলা হলো যে সি বিন্দুতে ক্ষয়িষ্ণু। তা সি বিন্দুতে এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে ক্ষয়িষ্ণু দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে, ক্ষয়িষ্ণু দেখাতে গেলে আমাকে দেখাতে হবে ওর খুব ক্লোজ বাঁ দিকে এফ এক্স এর মানটা। তাহলে দেখো এই যে সি পয়েন্টটা আছে, সি পয়েন্টের একটা ইন্টারভ্যাল নিয়ে নাও বাঁ দিক আর ডান দিকে। এদিকের ইন্টারভ্যালটার নাম দাও সি মাইনাস ডেল্টা, আর এদিকের ইন্টারভ্যালটার নাম দাও সি প্লাস ডেল্টা। এবার আমি একটু আগেই বললাম কি না, এই যে বাঁ দিকের যে ইন্টারভ্যালটা আছে, অর্থাৎ এক্স বিলংস টু তোমার যদি সি মাইনাস ডেল্টা টু সি হয়, তার ভিতরে যদি এক্স থাকে, ধরো এটা এক্স পয়েন্ট, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার কি হচ্ছে না, সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি ইমপ্লাই অবভিয়াসলি এফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ সি হবে। অর্থাৎ বাঁ দিকের ইন্টারভ্যালের ক্ষয়িষ্ণু ক্ষেত্রে, মানে এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে ক্ষয়িষ্ণু হবে যদি এটা হচ্ছে তোমার, এইটা যদি বিন্দু এক্স হয়, তাহলে এটা হচ্ছে এফ এক্স, আর এটা হচ্ছে তোমার এফ সি। তাহলে এফ এক্স এর ভ্যালুটা এফ সির থেকে কি হবে না, বড় হবে। আর তোমার ডান দিকের যে ইন্টারভ্যাল আছে, অর্থাৎ এক্স বিলংস টু তোমার সি কমা সি প্লাস ডেল্টা, অর্থাৎ হুইচ ইমপ্লাই, তার মানে হচ্ছে সি লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা, অর্থাৎ ডান দিকের ইন্টারভ্যালের মধ্যে যদি থাকে,
তাহলে এফ এক্সের ভ্যালুটা কী হবে, এফসির থেকে ছোট হয়ে যাবে, লেস দ্যান ইকুয়ালস টু এফসি। বোঝা গেল? বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে কী হচ্ছে, এফ এক্সের ভ্যালুটা এফসির থেকে বড় হবে, আর ডান দিকে এফ এক্সের ভ্যালুটা এফসির থেকে ছোট হবে। তাহলে দেখো বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছে, আমার এক্স ইকলস টু সিতে তাহলে কী হয়ে গেল, ক্ষয়িষ্ণু হবে। তাহলে ক্ষয়িষ্ণু এক্স ইকলস টু সিতে ক্ষয়িষ্ণু কখন হবে, যদি তার বাঁ দিকে কী হচ্ছে, তোমার যে ইন্টারভেল আছে ডেল্টা হচ্ছে ক্ষুদ্রতম, এর আগে বললাম যে ডেল্টা গ্রেটার দ্যান জিরো একটা ক্ষুদ্রতম ধনাত্মক রাশি। তাহলে সি মাইনাস ডেল্টা মানে সি এর কাছাকাছি দুটো ইন্টারভেল করে নাও, সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা। তাহলে বাঁ দিকের যে ইন্টারভেলটা আছে সি মাইনাস ডেল্টা টু সি, ইন্টারভেলের মধ্যে যে কোনো পয়েন্ট, যে কোনো এক্স একটা যদি নাও, তাহলে এফ এক্সের ভ্যালুটা অলওয়েজ এফসির থেকে বড় অথবা সমান হবে, আর ডান দিকের ইন্টারভেল নিলে এফ এক্সের ভ্যালুটা এফসির থেকে কী হবে, ছোট অথবা সমান হবে। এই হচ্ছে ক্ষয়িষ্ণু। এবারে আসি বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু। তোমাদের যে সংজ্ঞা আছে গ্রাফিক্যালি তোমাদের বুঝিয়ে দিলাম যে বর্ধিষ্ণু জিনিসটা কি আর ক্ষয়িষ্ণু জিনিসটা কি। এবার আসি মোনোটোনিক ফাংশন। মোনোটোনিক ফাংশন কারা, যে সমস্ত ফাংশন মোনোটোনিক ফাংশন যার বাংলাটা দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে, এটাকে কেউ বলে একদিষ্ট অপেক্ষক, কেউ বলে একদিষ্ট অপেক্ষক, আবার কোনো বইয়ে থাকে তোমার ক্রমান্বয়ী, বিভিন্ন বইয়ে বিভিন্ন, কিন্তু ইংরাজি হচ্ছে খুব সুন্দর মোনোটোনিক ফাংশন, একদিষ্ট অপেক্ষক। একদিষ্ট অপেক্ষক আমরা কাদের বলবো, একদিষ্ট অপেক্ষক আমরা তাদেরই বলবো যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক, ওয়াই ইকুয়ালস টু একটা ধরো এফ এক্স অপেক্ষক কি না, এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি বিস্তারে সংজ্ঞাত। এবারে বলছে অর্থাৎ এটা কি ক্লোজ ইন্টারভেল বি, তাহলে ক্লোজ ইন্টারভেল এ বি বিস্তারে এফ এক্স অপেক্ষক মোনোটোনিক হবে, মোনোটোনিক হবে যদি ওই বিস্তারে অপেক্ষকটি সম্পূর্ণরূপে মানে পুরোপুরি সম্পূর্ণরূপে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং, ক্রমবর্ধমান বা অথবা ক্রমহ্রাসমান হয়, তাহলে মোনোটোনিক কখন হবে, যদি ওই ইন্টারভ্যালে সম্পূর্ণরূপে মানে আংশিকভাবে নয়, যে কিছুটা পার্ট ইনক্রিজিং কিছুটা পার্ট ডিক্রিজিং না, সম্পূর্ণরূপে যদি ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান হয়, তাহলে সেটিকে বলা হবে কি মোনোটোনিক ফাংশন। তোমরা হয়তো ভাবছো যে স্যার সম্পূর্ণরূপে, দেখো ধরো ওয়াই ইকুয়ালস টু মড এক্স একটা অপেক্ষক নেওয়া হয়েছে, তো ওয়াই ইকুয়ালস টু মড এক্সের গ্রাফটা আমরা কি জানি, ওয়াই ইকুয়ালস টু মড এক্সের গ্রাফ, এটা যদি এক্স প্রাইম হয়, আগে দেখো অঙ্ক করার আগে বেসিক কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে ওয়াই ইকুয়ালস টু মড এক্সের গ্রাফ কীরকম হয়, এইভাবে আসে আর এইভাবে চলে যায়। এবার দেখো যখন এটা হচ্ছে তোমার 0 পয়েন্ট, যখন মাইনাস ইনফিনিটি টু 0 হয়, মানে এক্স বিলংস টু যখন মাইনাস ইনফিনিটি টু 0, তখন কি হচ্ছে, তখন কি দেখো ডিক্রিজ করছে, মাইনাস ইনফিনিটি, এদিকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, তো মাইনাস ইনফিনিটি টু 0-র দিকে যখন যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে না ক্রমহ্রাসমান। আবার যখন এই দিকটা আসছে অর্থাৎ এক্স বিলংস টু 0 টু ইনফিনিটি, তখন কি হয়ে যাচ্ছে দেখো গ্রাফ থেকে কি বুঝতে পারছো, ওপর দিকে উঠছে, তাই তো, তার মানে এক্ষেত্রে কি হয়ে গেছে
ক্রমবর্ধমান। তার মানে আমি একটা অপেক্ষক পেলাম যে কিছু ইন্টারভ্যালে এই যে y ইকুয়ালস টু মড x যে অপেক্ষকটা আছে এ কি হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টারভ্যালে এটা সংজ্ঞাত। তাহলে তার মাইনাস ইনফিনিটি টু জিরো যখন নিচ্ছ ইন্টারভ্যালটা তখন সে হচ্ছে ক্রমহ্রাসমান, আবার জিরো টু ইনফিনিটি যখন নিচ্ছ সে কি হচ্ছে ক্রমবর্ধমান। তার মানে সংজ্ঞার অঞ্চল কি আছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি y ইকুয়ালস টু মড x অপেক্ষক যার কিছুটা অংশে সে ক্রমহ্রাসমান, মানে এই দিকের পার্টটা মাইনাস ইনফিনিটি টু জিরো অর্থাৎ জিরোর বাঁ দিকে, এই যে জিরোর বাঁ দিকে হচ্ছে তোমার ক্রমহ্রাসমান, আবার জিরোর ডান দিকে ক্রমবর্ধমান। তাহলে অপেক্ষকটা কি মোনোটনিক হবে? তাহলে এটি কি নন মোনোটনিক। এটি কি হলো? এটি হলো তোমার নন মোনোটনিক, অর্থাৎ তোমার মোনোটনিক নয়। তাহলে এই যে y ইকুয়ালস টু মড x অপেক্ষকটা কি অ্যাকচুয়ালি নন মোনোটনিক, নন মোনোটনিক। তাহলে মোনোটনিক কারা? মানে সেই সমস্ত অপেক্ষক যাদের কন্টিনিউ তোমার কি হবে না আইদার মানে সম্পূর্ণরূপে ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান। তাহলে মোনোটনিক হতে গেলে কি হবে সম্পূর্ণরূপে ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান হতে হবে, মানে কিছুটা পার্ট ক্রমহ্রাসমান কিছুটা পার্ট ক্রমবর্ধমান হলে হবে না। আগে আমি যে ছবিটা এঁকেছিলাম দেখো এটা সম্পূর্ণরূপে কি হচ্ছে ইন্টারভ্যালে এ বি ইন্টারভ্যালে সম্পূর্ণরূপে ক্রমহ্রাসমান। তাহলে এক্ষেত্রে y ইকুয়ালস টু এফ এক্সটা কী হবে তোমার মোনোটনিক ফাংশন। আর তার আগে এই যে y ইকুয়ালস টু এফ এক্স ছিল এটি হচ্ছে ক্রমবর্ধমান। তার মানে এই ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে এটি কি সম্পূর্ণরূপে ক্রমবর্ধমান, তাহলে এটিও মোনোটনিক। বাট আমরা যখন y ইকুয়ালস টু মড x লিখলাম তাহলে কি হচ্ছে সেটি কি হয়ে গেল না সেটি মোনোটনিক নয়, সেটি নন মোনোটনিক। কারণ এর হচ্ছে মাইনাস ইনফিনিটি জিরোতে সে ক্রমহ্রাসমান আর জিরো টু ইনফিনিটি সে ক্রমবর্ধমান। তাহলে নন মোনোটনিক কারা? যারা হচ্ছে সম্পূর্ণরূপে মানে ওই বিস্তারে যে বিস্তারে সংজ্ঞাত সেই বিস্তারে সম্পূর্ণরূপে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান নয়। এবারে আসি মোনোটনিক ইনক্রিজিং এবং মোনোটনিক ডিক্রিজিং ফাংশন কাকে বলে। অলরেডি তোমাদের একটা ধারণা এসে গেছে যে মোনোটনিক ইনক্রিজিং মোনোটনিক ডিক্রিজিং ফাংশন কাকে বলে। ধরো y ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক, y ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে সংজ্ঞাত, বিস্তারে সংজ্ঞাত। এবার লক্ষ্য করে দেখো এই ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে ক্লোজ ইন্টারভ্যাল এ বি যে বিস্তারটা আছে বিস্তারের অন্তর্গত x1 ও x2 দুটি বিন্দু, বিস্তারের অন্তর্গত x1 ও x2 দুটি বিন্দু, x1 ও x2 দুটি বিন্দু কীরকম বিন্দু না x2 ইজ গ্রেটার দ্যান x1, যেখানে x2টা গ্রেটার দ্যান x1। এই যে দুটি বিন্দু নেওয়া হয়েছে এরা কিন্তু শুধু বিন্দু নয়, যে কোনো দুটি বিন্দু, যে কোনো মানে আমি কোনো পার্টিকুলার নিলাম না, যে কোনো দুটি বিন্দু নিলাম এক্স, যেখানে হচ্ছে x2টা গ্রেটার দ্যান x1। এবার হচ্ছে নাম্বার 1 ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে বা ক্লোজ ইন্টারভ্যাল এ বি তোমার বিস্তারেই লেখো, ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে এফ এক্স অপেক্ষক, এফ এক্স অপেক্ষক ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান বা ইংরেজিতে বলা হয় মোনোটনিক ইনক্রিজিং, মোনোটনিক, মোনোটনিক ইনক্রিজিং হবে যদি যদি fx1 is less than equals to fx2 হয়, অর্থাৎ এখানে x2 greater than x1 অর্থাৎ x1 is less than x2, x1 is less than x2 হলে fx1 is less than equals to fx2 যদি হয়।
মানে খুব ইম্পর্টেন্ট পার্ট। আগে তোমাদের অঙ্ক করার জন্য যে বেসিক ব্যাপারগুলো আছে খুবই সিম্পল, কিন্তু অ্যাকচুয়ালি মোনোটনিক ইনক্রিজিং কি, একটা বিস্তারে এফএক্স অপেক্ষকটি ক্রমবর্ধমান অর্থাৎ মোনোটনিক ইনক্রিজিং হবে যদি x1 লেস দ্যান x2 বা x2 গ্রেটার দ্যান x2 x1 এর জন্য fx1 লেস দ্যান ইকুয়ালস টু fx2 হয়। এইটা সব থেকে বেটার লেখা যে x1 লেস দ্যান x2 এর জন্য fx1 লেস দ্যান ইকুয়ালস টু fx2 হয়। আর একটা আছে স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং, স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং ফাংশন। কখন এফএক্স অপেক্ষকটা স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং ফাংশন, এর বাংলা হচ্ছে যথার্থ একদিষ্ট বর্ধিষ্ণু। যথার্থ, বিভিন্ন বইয়ে বাংলাটা কিন্তু বিভিন্ন রকম থাকে। যথার্থ একদিষ্ট বর্ধিষ্ণু কখন হবে, যদি x1 লেস দ্যান x2 জন্য fx1 লেস দ্যান fx2 হয়। দুটোর মধ্যে পার্থক্য কি, এখানে দেখো এই যে এখানে প্রথমে মোনোটনিক ইনক্রিজিং অর্থাৎ ক্রমবর্ধমান বা একদিষ্ট বর্ধমানের ক্ষেত্রে fx1 লেস দ্যান ইকুয়ালস টু fx2 ছিল, এখানে কি fx1 অনলি লেস দ্যান fx2। তাহলে fx1 অনলি লেস দ্যান fx2 হলে কি হবে, স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং ফাংশন হবে। এবারে আসি নাম্বার 2, ক্লোজ ইন্টারভাল এ বি বিস্তারে এফএক্স অপেক্ষক ক্রম হাসমান বা এটাকে তোমাদের কোথাও কোনো বই আছে একদিষ্ট ক্ষয়িষ্ণু হবে, একদিষ্ট ক্ষয়িষ্ণু হবে যদি, একদিষ্ট ক্ষয়িষ্ণু হবে অর্থাৎ এর ইংরাজি হচ্ছে তোমার মোনোটনিক, ইংরাজিটা সব একই, মোনোটনিক ডিক্রিজিং। মোনোটনিক কি, মোনোটনিক ডিক্রিজিং, ইংরাজিটা সব জায়গায় একই। কখন একদিষ্ট ক্ষয়িষ্ণু বা ক্রম হ্রাসমান হবে, যদি x1 লেস দ্যান x2 ইমপ্লাই fx1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু fx2 হয়। ডিফারেন্সটা বুঝতে পারছো, ওখানে কি ছিল, fx1টা x1 যদি x2 থেকে ছোট হয় ক্রমবর্ধমানে কি ছিল, fx1 লেস দ্যান ইকুয়ালস টু fx2 হবে, কিন্তু ক্রম হ্রাসমানে উল্টোটা হয়ে গেল, fx1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু fx2। এর আগে আমি যে গ্রাফগুলো ছিল গ্রাফে তোমাদের অলরেডি বুঝিয়ে দিয়েছি যে ক্রমবর্ধমান বা ক্রম হ্রাসমান ব্যাপারটা কি, মানে উল্টোটা হবে। তোমার ক্রমবর্ধমানে হলে কি হতো, এটা fx1 লেস দ্যান ইকুয়ালস টু fx2 হতো, কিন্তু ক্রম হ্রাসমানে কি হয়ে গেল, fx1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু fx2। এবার স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং যদি বলে, স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং যদি বলা হয়, সেক্ষেত্রে কি হবে, স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং ফাংশন যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই যে লেস দ্যান ইকুয়ালস টু হবে না, অনলি লেস দ্যান, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, x1 লেস দ্যান x2 ইমপ্লাই fx1 গ্রেটার দ্যান fx2, অর্থাৎ ইকুয়াল চিহ্নটা হবে না, সেক্ষেত্রে কি হবে, স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং হবে। আমরা এখানে ম্যাক্সিমাম যে আলোচনাগুলো করব সবই তোমার স্ট্রিক্টলি মোনোটনিক নিয়েই আলোচনা করব, অর্থাৎ আইদার স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং অর স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং। স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিংকে বলা হয় যথার্থ একদিষ্ট ক্ষয়িষ্ণু। বাংলাটা একটু শুনতে কিরকম অদ্ভুত লাগে, কিন্তু শুনতে হবে, যথার্থ একদিষ্ট ক্ষয়িষ্ণু। এখানে ম্যাক্সিমাম যে আলোচনাগুলো আমরা করব সবই তোমার
স্ট্রিক্টলি মোনোটনিক ফাংশন নিয়ে আলোচনা আমরা করব। এবারে আসি দুটো উপপাদ্য। উপপাদ্য ওয়ান যার প্রমাণ তোমাদের প্রয়োজন নেই, উপপাদ্য ওয়ান যেটা অঙ্ক করতে তোমাদের কাজে লাগবে। কি বলছে না, ধরি এফএক্স অপেক্ষক ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে সংজ্ঞাত এবং সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল এ বি, C belongs to open interval B, that is C is not equals to A and B, that is A less than C less than B, যে কোনো বিন্দুতে fx অপেক্ষক অবকলনযোগ্য হলে অবকলনযোগ্য হলে 1 নম্বর x equals to c বিন্দুতে fx অপেক্ষক বর্ধিষ্ণু হবে, অর্থাৎ একদিষ্ট ক্রমবর্ধমান যেটাকে বলা হয়, বর্ধিষ্ণু হবে যদি f prime c is greater than equals to 0 হয়। তাহলে বর্ধিষ্ণু কখন হবে? যদি f prime c is greater than equals to 0 হয়। আর যথার্থ বর্ধিষ্ণু হবে যদি f prime c is greater than 0 হয়। তাহলে যথার্থ কখন হবে? যদি f prime c টা greater than 0। তাহলে শুধু বর্ধিষ্ণু কখন হবে, অর্থাৎ একদিষ্ট ক্রমবর্ধমান কখন হবে? যদি f prime c greater than equals to 0 হয়। আর যথার্থ বর্ধিষ্ণু কখন হবে? যদি f prime c শুধু greater than 0 হয়। এই হচ্ছে উপপাদ্য, যেটি তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এবার 1 নম্বর উপপাদ্যের সেকেন্ড পার্ট, ক্ষয়িষ্ণু কখন হবে? x equals to c বিন্দুতে fx অপেক্ষক ক্ষয়িষ্ণু হবে যদি f prime c is less than equals to 0 হয়। বোঝা গেল? greater than equals to 0 হলে বর্ধিষ্ণু, এই যে greater than equals to 0 হলে বর্ধিষ্ণু, less than equals to 0 হলে f prime c টা less than equals to 0 হলে কি হচ্ছে? ক্ষয়িষ্ণু হবে। আর যথার্থ ক্ষয়িষ্ণু কখন হবে? আর x equals to c বিন্দুতে fx অপেক্ষক যথার্থ ক্ষয়িষ্ণু হবে যদি f prime c শুধু লেস দ্যান 0 হয়। বোঝা গেল? শুধু লেস দ্যান 0 হলে কি হবে? যথার্থ ক্ষয়িষ্ণু হবে, অর্থাৎ স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং হবে। বোঝা গেল? এই হলো তোমাদের উপপাদ্য 1 এর দুটো পার্ট। এবার উপপাদ্য 2 বলছে ধরি f অপেক্ষকটি ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে সংজ্ঞাত এবং
ওপেন ইন্টারভ্যাল এবি, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল এবি মানে কি, এ আর বি বিন্দুটা বাদ দিয়ে, যেটা ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল সম্বন্ধে নিশ্চয়ই বোঝো যে ক্লোজ ইন্টারভ্যাল এবি মানে এর মধ্যে এবি পয়েন্টটা ইনক্লুডেড আর এটা হচ্ছে এক্সক্লুডেড, মানে এবি বিন্দুটাকে বাদ দেওয়া হচ্ছে। ওপেন ইন্টারভ্যাল এবি এর প্রতিটি বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য। এর প্রতিটি ওপেন ইন্টারভ্যাল এবি এর প্রতিটি বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অবকলনযোগ্য। তাহলে বলছে 1 নম্বর, ওপেন ইন্টারভ্যাল এবি বিস্তারে এফএক্স অপেক্ষক বর্ধিষ্ণু হবে, এফ অপেক্ষক অর্থাৎ এফ অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে, যদি ফর অল এক্স, এটা চিহ্ন ফর অল এক্স বিলংস টু এবি এর জন্য, মানে ওপেন ইন্টারভ্যাল এবি সমস্ত বিন্দু এক্স এর জন্য এফ প্রাইম এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। বোঝা গেল? এবং যথার্থ বর্ধিষ্ণু হবে, যথার্থ বর্ধিষ্ণু হবে যদি ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি এর জন্য এফ প্রাইম এক্স অনলি গ্রেটার দ্যান 0 হয়। তাহলে বর্ধিষ্ণু হবে কখন? যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। আর যথার্থ বর্ধিষ্ণু কখন হবে? যদি এফ প্রাইম এক্স গ্রেটার দ্যান 0 হয়। নাম্বার 2, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল এবি বিস্তারে মানে হচ্ছে সকল বিন্দুতে বিস্তারে এফ অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে যদি ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি এর জন্য কি হবে? এফ প্রাইম এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়। এফ প্রাইম এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0। আর একইভাবে ক্লোজ ইন্টারভ্যাল এবি বিস্তারে এফ অপেক্ষকটি যথার্থ ক্ষয়িষ্ণু হবে, যদি ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি এফ প্রাইম এক্স ইজ লেস দ্যান 0। এফ প্রাইম এক্সটা অনলি লেস দ্যান 0 হলে যথার্থ ক্ষয়িষ্ণু হবে। এই হচ্ছে তোমাদের বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু টোটাল বেসিক কনসেপ্ট। এবারে তোমাদের 7টা পাবলিকেশনের বেশ কিছু অঙ্ক আমি এই ভিডিওতে করে দেখাবো। তো দেখো, ক্লাস 12 ইউনিট 3 এর যে ষষ্ঠ চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 6 আছে তোমার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক, তার যে 7টা পাবলিকেশনের বই আছে, 7টা পাবলিকেশন বইয়ের প্রথম যে অঙ্কটি বলেছে 1 নম্বরে বলেছে y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 10, একটা অপেক্ষক দিয়েছে, দিয়ে 4টে অপশন দিয়েছে। বলছে 1/3 ইনফিনিটি অন্তরালে একটি ক্রমবর্ধমান অপেক্ষক, -1/3 2/3 অন্তরালে একটি ক্রমবর্ধমান অপেক্ষক, ক্লোজ ইন্টারভ্যাল সেমি ক্লোজ ইন্টারভ্যাল হাফ ইনফিনিটি অন্তরালে একটি ক্রমবর্ধমান, সেমি ক্লোজ ইন্টারভ্যাল 1/3 ইনফিনিটি অন্তরালে একটি ক্রমহ্রাসমান অপেক্ষক। তো চলো এটি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়, কারণ ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান যাই বলো না কেন তোমাকে কনসিডার করতে গেলে তোমাকে এফ প্রাইম এক্স বের করতে হবে। তো চলো আগে এফ প্রাইম এক্সটা বের করি।
তো দেখো থিওরিটা তোমাদের যতটাই জটিল হয়তো মনে হয়েছে, কিন্তু এর অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু ওই যে থিওরিগুলোকে তোমাকে ভালো করে জানতে হবে, কারণ না জানলে তোমাদের ভবিষ্যতে খুব সমস্যা হবে যে মোনোটোনিক ইনক্রিজিং মোনোটোনিক ডিক্রিজিং ফাংশনগুলো কি অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি তোমাদের ওই জন্য একটু বোঝাবার চেষ্টা করেছি। তো 1 নম্বর অঙ্ক বলেছি y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 10, দেওয়ার পর এ প্রাইম এক্স ডেরিভেটিভ করো, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x মাইনাস এক্সের ডেরিভেটিভ কত 1। এবার দেখো এ প্রাইম এক্স অপেক্ষকটা যদি তোমাদের ক্রমবর্ধমান হয়, ক্রমবর্ধমান যদি হয়, ক্রমবর্ধমান হবে যদি কি হয় বলো, এ প্রাইম এক্স ইজ কি বলো, এ প্রাইম এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাই তো? অর্থাৎ 2x minus 1 greater than equals to 0, which imply 2x is greater than equals to 1, which imply x is greater than equals to 1, greater than equals to 1 by 2, মানে 2x is greater than equals to 1, so x is greater than equals to half। অর্থাৎ রিয়েল লাইন সিস্টেমে যদি, নাম্বার সিস্টেমে যদি তোমাদের বোঝায়, ধরো এটা 0, এদিকটা নেগেটিভ আছে দেখাচ্ছি না 0, এটা ধরো হাফ, তার মানে হাফ থেকে এই যে হাফ পয়েন্টটা থেকে তুমি যত ইনফিনিটির দিকে যাবে, এই দিকটা হচ্ছে ইনফিনিটি, যত ইনফিনিটির দিকে যাবে ইনফিনিটি পর্যন্ত সকল মানের জন্য কি হয়ে গেল, এ প্রাইম এক্সটা কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়ে গেল। দেয়ারফোর হাফ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইনফিনিটি এর জন্য, কারণ এখানে সমস্ত বাস্তব মানই ধরা হয় এক্সের, সকল বাস্তব মান, তার মানে এক্স হাফের থেকে এই দিকে যাচ্ছে, তোমার হাফ থেকে ডান দিকে যাচ্ছে, নট বাঁ দিকে, বাঁ দিকে গেলে নেগেটিভ পার্টগুলো আসতো, কিন্তু যেহেতু ডান দিকে গেছে তাই হাফ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইনফিনিটি, কারণ ইনফিনিটি সমান হয় না, এর জন্য এফ এক্স অপেক্ষক আমার কি হলো, বর্ধিষ্ণু, কি হলো, বর্ধিষ্ণু হলো। তাহলে আমাদের অপশানে কি থাকবে, এই যে হাফ ইনফিনিটিটাকে আমরা কি লিখতে পারি, সেমি ক্লোজ, যেখানে ইকুয়াল চিহ্ন আছে সেখানে থার্ড ব্র্যাকেট, আর যেখানে ইকুয়াল চিহ্ন নেই কমা দিয়ে সেখানে কি তোমার ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে লেখা হয় সেমি ক্লোজ ইন্টারভ্যাল। তো এই অন্তরালে বা বিস্তারেও বলতে পারো, এই অন্তরালে এফ এক্স অপেক্ষক কি হলো না বর্ধিষ্ণু, এফ এক্স অপেক্ষক কি হলো না বর্ধিষ্ণু হলো, এফ এক্স অপেক্ষক তোমার কি হলো না বর্ধিষ্ণু হলো। তাহলে আমি কি পেলাম, সেমি ক্লোজ ইন্টারভ্যাল হাফ কমা ইনফিনিটি অন্তরালে এফ এক্স অপেক্ষক কি হলো বর্ধিষ্ণু। চলো তাহলে অপশানে দেখা যাক। তাহলে দেখো তোমাদের অপশান সি সেমি ক্লোজ ইন্টারভ্যাল হাফ কমা ইনফিনিটি অন্তরালে একটি ক্রমবর্ধমান অপেক্ষক। এবার 2 নম্বরে বলেছে এফ এক্স সমান 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 24x প্লাস 1 অপেক্ষকটি যে অন্তরালে ক্রম হ্রাসমান সেটি হলো। তাহলে অপেক্ষকটি যে অন্তরালে ক্রম হ্রাসমান সেটি তোমায় বের করতে হবে, বলে দিয়েছে ক্রম হ্রাসমান, তার মানে এফ প্রাইম এক্স ইজ কি লেস দ্যান 0। তো চলো তাহলে 2 নম্বরে যে এফ এক্স সমান 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 24x প্লাস 1 অপেক্ষকটি যে অন্তরালে ক্রম হ্রাসমান সেটি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখা। দেখো ক্রম হ্রাসমান মানে কি, এফ প্রাইম এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0, ওখান থেকে আমি এক্স এর একটা ইন্টারভ্যাল পাবো, সেটাই হবে রাইট আনসার। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো তোমাদের যে অপেক্ষকটি দিয়েছি এফ এক্স ইকুয়ালস টু 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 24x প্লাস 1, দেওয়ার পর আমাকে কি বের করতে হবে না এফ প্রাইম এক্স বের করতে হবে। তাহলে দেখো এফ প্রাইম এক্স সমান কত হচ্ছে, এই যে x³ এর ডেরিভেটিভ কত 3x স্কোয়ার ইন্টু 4 মানে হচ্ছে 12x স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x ইন্টু 6 মানে কত হয়ে গেল 12x, আর এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু 24 মানে হচ্ছে 24। এবার যেহেতু তোমার কি এগুলো লিখতে হবে না পরীক্ষার খাতায় তোমাদের, মানে আমি যেভাবে ডিটেলসে লিখছি কারণ তোমরা শুধু ক্যালকুলেট করবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো লিখে করা। যেহেতু এফ এক্স অপেক্ষক তোমাকে কি বলেছে ক্রম হ্রাসমান বলেছে, যেহেতু এফ এক্স অপেক্ষক ক্রম হ্রাসমান,
ক্রমহ্রাসমান, দেয়ারপর আমার কি আসবে, এফ প্রাইম এক্স ইজ কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, হ্যাঁ কি না? হুইচ ইমপ্লাই 12x² প্লাস 12x মাইনাস 24 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। হুইচ ইমপ্লাই, আমি এদিকে রাফে করে মানে একটু ফাঁকা জায়গায় করে দিচ্ছি। হুইচ ইমপ্লাই দেখো সবাইকে 12 দিয়ে ভাগ করলে x² প্লাস এক্স মাইনাস 2 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। হুইচ ইমপ্লাই এটিকে যদি মিডিল টার্ম ব্রেক করো, x² প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0, মিডিল টার্ম ব্রেক। মাইনাস 2 আছে, এখানে 1 আনতে হবে, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস করে আনতে হবে। 2x মাইনাস এক্স করলে কত হবে, তোমার এক্স হবে, মিডিল টার্ম ব্রেক। এক্স কমন নাও তাহলে এক্স প্লাস 2, মাইনাস কমন নাও তাহলে কত হচ্ছে এক্স প্লাস 2 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। হুইচ ইমপ্লাই আমি কি পেলাম, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। এখানে একটি বোঝার ব্যাপার আছে, যখন দুটো রাশির গুণফল লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, একজন আইদার পজিটিভ আর একজন কি হবে, নেগেটিভ হবে। সবসময় জানবে যেটা বড় সেটা পজিটিভ হবে। এখানে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1, এর মধ্যে বড় কে, এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর এক্স মাইনাস 1 ছোটো, সে হবে লেস দ্যান ইকুয়ালস টু 0। এইটা জানবে সবসময় যে দুটো রাশির যদি গুণফল লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, যেটা বড় সে পজিটিভ হবে আর যে ছোট সে নেগেটিভ হবে। এবার দেখো এই ক্যালকুলেশনটা এই বক্সের মধ্যে করছি, এক্স প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 2, আর এক্স মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0 মানে এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে বিস্তারটা আমরা কি পেলাম, মাইনাস 2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। এই যে বিস্তারটা আমরা পেলাম, এই বিস্তারে এফ এক্স অপেক্ষকটা কি, মাইনাস 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। এই বিস্তারে এফ এক্স অপেক্ষকটা কি না, তোমার ক্রমহ্রাসমান। এই বিস্তারটাকে আমরা শর্টকাটে কিভাবে লিখি না, ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস 2, 1 ক্লোজ ইন্টারভ্যাল। এবার দেখো তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেখানে ক্লোজ ইন্টারভ্যাল নেই। লক্ষ্য করে দেখো, এখানে বোঝাচ্ছি যে একটা অপেক্ষক যদি ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস 2, 1 নিয়ে যদি সেটি যদি তোমার ক্রমহ্রাসমান হয়, তা ক্লোজ ইন্টারভ্যালের ওপেন ইন্টারভ্যাল মাইনাস 2, 1এও হ্রাসমান হবে, কারণ মাইনাস 2, ওপেন ইন্টারভ্যাল মাইনাস 2, 1টা তো ক্লোজ ইন্টারভ্যালের মধ্যেই আছে। দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, ক্লোজ ইন্টারভ্যালে মাইনাস 2 আর 1টা ইনক্লুডেড, আর ওপেন ইন্টারভ্যাল মাইনাস 2, 1এ মাইনাস 2 আর 1 বিন্দুটা কি এক্সক্লুডেড, মানে বাদ আছে। তাহলে আমাদের রাইট আনসার আইদার কি হবে, ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস 2, 1 অথবা ওপেন ইন্টারভ্যাল মাইনাস 2, 1। চলো তাহলে দেখা যাক। তো 2 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার দেখো অপশান ডি, ওপেন ইন্টারভ্যাল মাইনাস 2, 1। তাহলে 2 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি, ওপেন ইন্টারভ্যাল মাইনাস 2, 1। 3 নম্বরে বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য নয় সেটি হলো, মানে নিচের যে বিবৃতিগুলো আছে এর মধ্যে কোনগুলো সত্য নয়। তোমাকে বলেছি এফ এক্স সমান এক্স প্লাস 1/x অপেক্ষকটি সকল এক্স বিলংস টু আর, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, মানে এক্স বাস্তব সংখ্যা যেটা অশূন্য অর্থাৎ নট ইকুয়ালস টু 0 এর জন্য ক্রমহ্রাসমান। তো এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1/x অপেক্ষকটি সকল অশূন্য এক্সের জন্য ক্রমহ্রাসমান কিনা সেটি আমি আগে ক্যালকুলেট করে দেখি। চলো তাহলে দেখা যাক। 3 নম্বরের যে অপশান এ আছে এফ এক্স সমান তোমার দিয়েছে এক্স প্লাস 1/x, তাহলে এফ প্রাইম এক্স সমান কত হবে, এফ প্রাইম এক্স মানে এই ডেরিভেটিভ অলরেডি যেহেতু শেখানো হয়েছে এখানে আর ডেরিভেটিভ বেশি বলবো না। এক্সের ডেরিভেটিভ 1 আর 1/x এর ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 অর্থাৎ মাইনাস 1/x²। ডেরিভেটিভগুলো এখানে তোমাকে ভালোভাবে জানতে হবে যে 1/x, ভালো করে শোনো, এই 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। কেন সেটি আবার বলে দিচ্ছি, কিন্তু এগুলোকে তোমাকে ঠোঁটস্থ করতে হবে যে এই 1/x মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে n এক্স টু দি পাওয়ার n-1, তার মানে কত হলো মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 সমান মাইনাস 1/x²। এইগুলোকে তোমাদের ভালোভাবে শিখতে হবে। এবার লক্ষ্য করে দেখো এই যে পার্টটা এসেছে এফ প্রাইম এক্স 1 মাইনাস 1/x², এই যে 1/x², এক্সের সকল ফর অল এক্স বিলংস টু আর, যেখানে হচ্ছে এক্স ইজ নট ইকুয়ালস টু 0 এর জন্য
জিরো এর জন্য অবভিয়াসলি কি বলো 1/x² ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1। অনলি ইকুয়ালস কখন হবে? যখন x এর ভ্যালু 1। সবসময় কি এই যে 1/x² একের থেকে ছোট বা সমান। তাহলে এই যে f প্রাইম x সমান তোমার বেরিয়েছে 1 - 1/x² ইজ কি বলো অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। কারণ একটা তো সবসময় 1/x² এর থেকে বড়, তাহলে 1 - 1/x², ভালো করে বোঝো, একটা অলওয়েজ 1x এর সকল মানের জন্য 1/x² একের থেকে ছোট বা সমান। তাহলে একটা তাহলে কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে এক যেহেতু বড়, দুজনের সাবস্ট্রাকশানে তাহলে কি হবে? যখন বড় থেকে ছোট বিয়োগ করে আইদার গ্রেটার দ্যান 0 আর ইকুয়ালস টু 0 হবে। ইকুয়ালস টু 0 অনলি হবে যখন x সমান 1 হবে। তাহলে আমার কি বের হলো? আমার বের হলো যে f প্রাইম x ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল x বিলংস টু R হোয়ার x ইজ নট ইকুয়ালস টু 0। তাই তো আমার বের হলো। তাহলে f প্রাইম x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলে কি হয়ে গেল? f অপেক্ষকটি ফর অল x বিলংস টু R ব্র্যাকেটে তোমাদের যার কি যে অপেক্ষকটি ছিল ব্র্যাকেটে x নট ইকুয়ালস টু 0 এর জন্য গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে কি? ক্রমবর্ধমান। কিন্তু তোমাদের অপশানে দিয়েছে যে এর জন্য মানে fx যে অপেক্ষকটি দিয়েছে সেটা ক্রমহ্রাসমান। তাহলে অপশন এ ইজ দ্য কি রং আনসার, এটি সত্য নয়। চলো দেখা যাক। তো 3 নম্বর যে অঙ্কের অপশন এ দেখো fx সমান x + 1/x অপেক্ষকটি সকল x বিলংস টু R x নট ইকুয়ালস টু 0 জন্য ক্রমহ্রাসমান। তাহলে আমার কি এসেছে? ক্রমবর্ধমান। তাহলে অপশন এই হচ্ছে কি সত্য নয়। এখানে কি বলেছে? নিচের বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য নয় সেটি হলো, তার মানে অপশান এই সত্য নয়। এবারে তোমাকে অপশান বি, সি, ডি এইগুলো একটু দেখতে হবে। দেখো বি, সি এগুলো কনসিডার করতে গেলে একটু গ্র্যাফগুলো জানলে না খুব সুবিধা হয়, তোমার আর ক্যালকুলেট করতে হয় না। মানে এফ প্রাইম এক্স সমান বের করবে, ক্যালকুলেট করলে হবে। দেখো এফ প্রাইম এক্স সমান কত? মাইনাস সাইন এক্স, তাই তো? এফ প্রাইম এক্স সমান কত? মাইনাস মানে সাইন এক্সের ডেরিভেটিভ এফ প্রাইম এক্স সমান হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্স প্রথম পাদ তো এটা প্রথম পাদে কি গ্রেটার দ্যান 0, কস এক্স প্রথম পাদে কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে 0 π/2 অন্তরালে কি ক্রমবর্ধমান, এটি সত্য। এফ এক্সের ডেরিভেটিভ কি আছে এরপর? অপশান সি, এফ এক্স সমান আছে কস এক্স। কস এক্সের ডেরিভেটিভ কত? মুখে হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স 0 থেকে পাই। চলো একটু ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাই ভালো করে। দেখো অপশান বি বলেছে তোমাকে, অপশান বি বলেছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স কি তোমাকে ইন্টারভালটা দিয়েছে তোমার 0, মানে প্রথম পাত। তো দেখো এফ এক্স সমান সাইন এক্স, অন্যগুলো একটু করে দিচ্ছি আর কি। তাহলে এফ প্রাইম এক্স সমান কত হচ্ছে? এফ প্রাইম এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স। তো এটি কি প্রথম পাদে কস এক্স ইজ গ্রেটার দ্যান 0, তাই না? প্রথম পাদে কস এক্সটা কি অলওয়েজ গ্রেটার দ্যান 0। তো ইকুয়ালস টু 0 হবে না, কারণ 0 সমান হচ্ছে π/2 এখানে নেই, মানে এটা ওপেন ইন্টারভেল 0 to π/2 দিয়েছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে তোমার ক্রমবর্ধমান। এটা কি হয়ে গেল? ক্রমবর্ধমান। তারপরে দেখো অন্য যে অপশানগুলো আর কি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কেন সত্য। এফ এক্স সমান তোমাকে বলেছে এফ এক্স সমান কস এক্স, ইন্টারভেলটা দিয়েছে তোমার 0 থেকে পাই। দেখো এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এফ প্রাইম এক্স সমান কত হচ্ছে? এফ প্রাইম এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার দেখো 0 থেকে পাই মানে এই পর্যন্ত। এই প্রথম পাদ আর দ্বিতীয় পাদ, এটা তো ফার্স্ট পাদ কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন অলওয়েজ পজিটিভ। তো সাইন এক্স মানে এই যে ফর অল এক্স বিলংস টু 0, পাই সাইন এক্স ইজ অলওয়েজ কি বলো সাইন এক্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0। সাইন এক্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0, কারণ গ্রেটার দ্যান 0 কারণ হচ্ছে সাইন এক্স হচ্ছে 0 আর পায়েতে 0 হয়, কিন্তু এখানে ওপেন ইন্টারভেল আছে অলওয়েজ গ্রেটার দ্যান 0। যেহেতু সাইন এক্স গ্রেটার দ্যান 0 হুইচ ইমপ্লাই মাইনাস সাইন এক্স
ইজ লেস দেন জিরো হবে। মাইনাস দিয়ে গুণ করলে সাইন ইনইকুয়ালিটি, মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়, ক্লাস 11 সেমিস্টার 1-এ শিখেছো। তাহলে মাইনাস সাইন এক্স ইজ লেস দেন জিরো, দেয়ারফর এফ এক্স অপেক্ষকটা ওই অন্তরালে কি হয়ে গেল 0, অন্তরালে কি বলো লেস দেন জিরো, মানে হচ্ছে ক্রমহ্রাসমান। এই অন্তরালে ক্রমহ্রাসমান, এই অপশানই তো তোমার ওখানে ছিল, অন্তরালে ক্রমহ্রাসমান। এগুলো তোমার আনসার এসে গেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বাট আমি অপশন বি আর সিটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর কি, অন্য কিছুই নয়। এবারে আসি অপশন ডি। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে তোমাদের তো শিখতে হবে অঙ্কগুলো না, তো আমি অপশন এ, আমি তার পরীক্ষা দিচ্ছি না যে তোমাকে বলে দেবো অপশন এ পেয়ে গেছি এটা সত্য নয়, অন্য অপশানগুলো যে সত্য কেন সেগুলো জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এফ এক্স পেয়ে গেছি, এফ প্রাইম এক্স সমান দেখো 2x³ ডেরিভেটিভ করলে 3x² ইন্টু 2 মানে হচ্ছে 6x², x² ডেরিভেটিভ 2x ইন্টু 15 মানে কত হচ্ছে 30x, আর 36 ইন্টু এক্স মানে কত 36, এক্স এর ডেরিভেটিভ 1। তো দেখো এবার বলেছে কি কি ক্রমহ্রাসমান, এফ এক্স ক্রমহ্রাসমান মানে কি এফ প্রাইম এক্স ইজ কি ক্রমহ্রাসমান হলে এফ প্রাইম এক্স কি হবে লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, হুইচ ইমপ্লাই 6x² মাইনাস 30x প্লাস 36 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই সবাইকে 6 দিয়ে ভাগ করে দাও, দিলে কত হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান ইকুয়ালস টু 0। এটাকে মিডিল টার্ম বের করতে হবে, 6 কাকে ভাঙলে কত হয় 2 ইন্টু 3, 3 প্লাস 2 করলে 5, তার মানে x² মাইনাস 3x মাইনাস 2x মিডিল টার্ম ব্রেক আর কি, হুইচ ইমপ্লাই x কমন নাও, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, x মাইনাস 3 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0, তাই তো, হুইচ ইমপ্লাই দেখো আমার কি আসছে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। এবার আমরা জানি দুটি রাশির গুণফল যদি নেগেটিভ হয় তাহলে আইদার একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার আমি একটু আগে কি বলেছি, যেটা বড় সে পজিটিভ, এক্স মাইনাস 3 বড় না এক্স মাইনাস 2 বড়, মাইনাসের সময় যেটা ছোট সে বড় হয়, তার মানে এক্স মাইনাস 2টা বড়, তাহলে এক্স মাইনাস 2 বড়, সেই জন্য এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, আর এক্স মাইনাস 3টা ছোট, এক্স মাইনাস 3টা সেই জন্য লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, হুইচ ইমপ্লাই এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 এবং এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু 3। অর্থাৎ এখানে ইনইকুয়ালিটিটা খুব কাজে লাগবে, ক্লাস 11 সেমিস্টার 2-এ তোমরা যেটা শিখেছো। তার মানে ইন্টারভেলটা কত হচ্ছে 2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3। অর্থাৎ তোমার কি আসছে, অর্থাৎ তোমার আসছে ক্লোজ ইন্টারভেল 2,3-তে কি আসছে, ক্লোজ ইন্টারভেল 2,3-তে এটি তোমার কি ক্রমহ্রাসমান আসছে, ক্লোজ ইন্টারভেল 2,3-তে তোমার আসছে ক্রমহ্রাসমান, তাই তো। কিন্তু তাহলে দেখো তোমার যেটা এসেছে যে ক্লোজ ইন্টারভেল 2,3-র মধ্যে এফ এক্স অপেক্ষক কি, এফ এক্স অপেক্ষক তোমার ক্রমহ্রাসমান এসেছে, এফ এক্স অপেক্ষক ক্রমহ্রাসমান। এবার ক্লোজ ইন্টারভেল 2,3-র মধ্যেই তো ওপেন ইন্টারভেল 2,3টা ঢুকে আছে, তার মানে ওপেন ইন্টারভেল 2,3-র মধ্যেও অন্তরালে ক্রমহ্রাসমান, সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কারণ একটু ডিফারেন্সটা বোঝো, ওপেন ইন্টারভেল 2,3 মানে কি, মানে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আর ক্লোজ ইন্টারভেল 2,3 মানে কি, মানে হচ্ছে 2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3। তা কে বড়, এইটা বড়, তার মানে এই যে 2 ওপেন মানে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3টা কি 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস 3 এর মধ্যে আছে, অর্থাৎ ওপেন ইন্টারভেল 2,3টা ক্লোজ ইন্টারভেল 2,3-র মধ্যে আছে। তো ক্লোজ ইন্টারভেল 2,3 যদি ক্রমহ্রাসমান হয়, ওপেন ইন্টারভেল 2,3-ও তো ক্রমহ্রাসমান হবে, তাই না। তোমাদের নাম্বার সিস্টেমে বোঝালে আরো ভালো বুঝতে পারবে। ধরো এটা 2 আর এটা 3, ক্লোজ ইন্টারভেল ধরো ক্লোজ ইন্টারভেল 2,3 মানে কি এই গোটাটা, ক্লোজ ইন্টারভেল 2,3 মানে গোটাটা, আর ওপেন ইন্টারভেল 2,3 মানে হচ্ছে 2 আর 3 পয়েন্টটা বাদ চলে যাচ্ছে, তা বাদ গেলে তাহলে এই যে পার্টটা হলো এটা হচ্ছে ওপেন ইন্টারভেল 2,3টা। তো ওপেন ইন্টারভেল 2,3 তো ক্লোজ ইন্টারভেল 2,3-র মধ্যেই আছে, তা ক্লোজ ইন্টারভেল 2,3 যদি ক্রমহ্রাসমান হয় তাহলে ওপেন ইন্টারভেল 2,3-ও তো ক্রমহ্রাসমানই হবে। সো আমাদের যে আনসারটা ছিল আর কি, তোমার যেটা অপশান ডি যেটা তোমাদের দেওয়া ছিল যে এফ এক্স সমান এই যে অপেক্ষকটি ওপেন ইন্টারভেল অন্তরালে ক্রমহ্রাসমান, তাহলে এটি সত্য। কিন্তু তোমাদের প্রশ্ন ছিল কোনটি সত্য নয়, তাহলে অপশান এই যেটা বেরিয়েছে প্রথমেই বেরিয়ে গেছে আনসার যে অপশান এটি সত্য নয়। কিন্তু অন্যগুলো আমি করে দেখালাম, কারণ অন্য অপশানগুলোও তো পরীক্ষায় আসতে পারে,
তোমায় তো প্রশ্নটা ঘুরিয়ে দিল যে এফ এক্স সমান এত, অপেক্ষকটি কোন অন্তরালে ক্রমহ্রাসমান। তাহলে তোমাকেই ওপেন ইন্টারভ্যাল 2-3 হবে না, তখন তোমার আনসার হবে ক্লোজ ইন্টারভ্যাল 2-3 অন্তরালে ক্রমহ্রাসমান। এই যে আনসারটা হবে, তো সেটা করতে গেলে তো তোমাকে ক্যালকুলেশনটা জানতে হবে। বা অপশানে হয়তো তোমার বেরিয়েছে ক্লোজ ইন্টারভ্যাল 2-3, অপশানে দিয়েছে ওপেন ইন্টারভ্যাল 2-3, কিন্তু ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল 2-3 ক্রমহ্রাসমান মানে ওপেন ইন্টারভ্যাল 2-3 হতো সেটা ক্রমহ্রাসমান হবে, কারণ ওপেন ইন্টারভ্যাল 2-3 ইজ দ্য সাবসেট অফ ক্লোজ ইন্টারভ্যাল 2-3। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, তোমাদের বেসিক কনসেপ্টটা আমার মনে হয়েছে যে ব্যাপারটা গ্রাফিক্যালি ভালো করে বুঝতে হবে, তাই তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। আর সাঁতরা পাবলিকেশান থেকে 3টে অঙ্ক অ্যাকচুয়ালি নয়, কারণ এখানে 3-এর যে অপশানে 4টে অপশান দেওয়া ছিল, 4টে অপশানও করেছি আমি। তাই এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কি করলাম না, তোমাদের ইউনিট 3-এর যে চ্যাপ্টার 6 আছে, ইউনিট 3-এর চ্যাপ্টার 6 বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, সেই বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষকের বেসিক কনসেপ্ট এবং সাঁতরা পাবলিকেশনের 3টি অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। তো পরবর্তী ভিডিওতে তোমরা এগুলো ভালো করে তৈরি করো, পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো। এখানে মেন হচ্ছে তোমার বেসিক কনসেপ্টটা ভালো করে বুঝলে যে কোনো অঙ্ক তোমরা ইজিলি করে উঠতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে করার। চলো তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো।